আর মাননীয় জ্যোতি বসু মহাশয়ের হাত ধরেই তো সেই মমতা ব্যানার্জি মহাশয়ের উত্থান, মানে আমাদের মাননীয় বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা বলছি। কেউ কেউ বলছেন, আমি নেতার নাম না করেই বলছি, 1 মিনিটে যাদবপুর দখল করে নেব। আর একজন নেতা প্রত্যুত্তরে বলছেন 30 সেকেন্ডে ছোট করে দিলেন 1 মিনিট বলে, না না 30 সেকেন্ড লাগবে না, তার মধ্যে আমরা দখল করে নেব। কি দখলকরণের রাজনীতি হচ্ছে এখানে? কোনো দিনের দুপুরে মেয়েদের সম্মানহানি হচ্ছে, সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাদাকে কপি করাটাই তো কাজ তৃণমূল সরকার, এটা তো জানেন। এটা তো রাজনীতির ময়দানই হয়ে গিয়েছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক যা প্রেক্ষাপট, যেটা ছাত্রদের থেকে এটা ভাবাই যায় না, আমরা এটা ভাবতেই পারি না। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানটা সে দল মত সেটা বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, শিক্ষা নেওয়ার জায়গায় সেই শিক্ষার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে একজন ছাত্র বা ছাত্রীরা বা রাজনৈতিকভাবে তারা এই লড়াইটা কিসের লড়াই, এই লড়াইকে আমরা পুরোপুরি কন্ডেম করছি। এবং সিপিএম আর তৃণমূল এরা এই এগুলো সেটিং করে এরা লড়াইটা করবে, এ টিকে থাকবে। সিপিএমকে তো বাঁচিয়ে রাখতে হবে, তারা তো কম কাণ্ড করেনি 34 বছর ধরে। আর মাননীয় জ্যোতি বসু মহাশয়ের হাত ধরেই তো সেই মমতা ব্যানার্জি মহাশয়ের উত্থান, মানে আমাদের মাননীয় বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা বলছি। তো সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিকভাবে যে প্রেক্ষাপট এরা তৈরি করেছে, তবে হ্যাঁ এই যে এফআইআর করার যেটা দেওয়া হয়েছে অর্ডার মাননীয় কোর্টের তরফে, সেটা খুব ভালো হয়েছে, কারণ মাননীয় কোর্ট সবসময় বিচার করার জন্যই বসে আছেন। তবে যখন এই ছেলেটির নামটা কি বললে, যিনি ইন্দ্রনীল, তাহলে এই ছেলেটি যখন বলল ভারত কা টুকরা করেঙ্গে, সম্প্রীতি, মানে আমাদের যে সম্প্রীতি, এই যে প্রীতি শুভেচ্ছা হিন্দু মুসলমানের মধ্যে এবং আমাদের প্রতিটা ভারতীয়দের মধ্যে, সেই যখন দেশদ্রোহী যখন কাজটা করলো, তখন কেন তার নামে এফআইআরটা হলো না? তার সঙ্গে আজকে অ্যাটেম্প টু মার্ডার, তার উপর যেটা করা হচ্ছে সেটাকে কন্ডেম করছে, সেটা করতে পারেন না। কেন একজন ছাত্রর প্রাণহানি হবে? কেন একজন ছাত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে? কেন একজন ছাত্রের মৃত্যু ঝুঁকেবে? এগুলো কখনোই মেনে নেওয়া যায় না, এটা আমরা মেনে নিতে পারিও না। তবু পাশাপাশি এই যে আমাদের দেশের যে ভাবধারা, ভারতের যে সংস্কৃতি, সেগুলো যখন বারে বারে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, মানুষের ধর্মীয় ভাবাবেগ তথা এই যে আজকে বর্ডারে যে সেনারা আজকে নিজেদের জীবনকে বাজি রেখে, তাদের ফ্যামিলিকে বাজি রেখে তারা লড়াইটা করছেন, তাহলে কি লাভ হচ্ছে? সেই লড়াইটা তো এই সার্বভৌমত্বটাকে নিয়ে কথা বলা না, ভারতের সার্বভৌমত্ব নিয়ে তো কথা বলতে বা এইটা করতে তো কেউই পারে না, সেটাও দেখা উচিত। তো যাদবপুরের এই ঘটনা সত্যিই নিন্দনীয়। উপরন্তু যে নেতারা বলছেন, কেউ কেউ বলছেন, আমি নেতার নাম না করেই বলছি, 1 মিনিটে যাদবপুর দখল করে নেব। আর একজন নেতা প্রত্যুত্তরে বলছেন 30 সেকেন্ডে ছোট করে দিলেন 1 মিনিট বলে, না না 30 সেকেন্ড লাগবে না, তার মধ্যে আমরা দখল করে নেব। কি দখলকরণের রাজনীতি হচ্ছে? মানে একটা সরকার শাসকের রুল তো চলে না, আমাদের রুল হচ্ছে গণতান্ত্রিক রুল, ডেমোক্রেটিক রুল, আর্টিকেল 21-এর রুল, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের সমানাধিকারের অধিকার, মানে রাইট টু ইকুয়ালিটির অধিকার। তাহলে এই যে অধিকারটা কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে না। এই যে তৃণমূল সরকার, তারা কি তাহলে গুন্ডা গার্দি করে দখল করে নিয়ে, যেমন বুথ দখল করে, ভোট দখল করে, ছাপ্পা করে, রিগিং করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, অনেক জায়গা, আমি নাম কোনটা নেব না, হিন্দুরা ভোট দিতে যেতে পারে না, গণতান্ত্রিক ভয়েসকে কণ্ঠরোধ করা হয়, ঠিক সেইভাবেই কি তাদের দলের নেতারা, শাসকের নেতারা বলছেন না দখল করে নেব? এ কি দখলীকরণের রাজনীতি? ছি, ধিক্কার এই ধরনের শাসকের কন্ডাক্টকে। ওম প্রকাশ মজুমদার থেকে শুরু করে ব্রাত্য বসুর নামে আজকে এফআইআর দায়ের হলো। কোথায় কলকাতা মানে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। গতকাল বিচারপতি ঘোষ মন্তব্য করলেন যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, তারপরে নিতে হচ্ছে এফআইআর। কি বলবেন এগুলো? দেখো, একটা ব্যাপার হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যে ব্রাত্য বসুই হন, যে নেতামন্ত্রী হন, তুমি আমি, কিন্তু ফলো করে কজন? ভারতবর্ষের আইন খুব সুন্দর, ভেরি বিউটিফুল আমাদের আইন, যেটা আমাদের সুরক্ষা দেওয়ার কথা, এবং অন্যায়ভাবে কাউকে সে যদি মানে আইনটাকে হাতে তুলে নেয়, সেটা থেকেই বাধাপ্রাপ্ত করে ভারতবর্ষের আইন। কিন্তু আইনের যারা রক্ষক, মানে বিচার ব্যবস্থাকে আরও সচল হতে হবে। বিচার ব্যবস্থা বা এই যে পুলিশ যারা আইনটাকে হাতে তুলে নিচ্ছে বলে পুলিশ স্টেট করে দিচ্ছে, আইন তো বলেনি পুলিশ স্টেট করো। যে আইনকে মানুষ থুতু ফেলছে বা ধিক্কার জানাচ্ছে, আইন কি করবে? আইনের তো কোনো দোষ নেই। আইনটাকে যারা রক্ষা করার জায়গায়, তারাই আজকে যখন রক্ষা করতে ফেল করছে, তো সেই ক্ষেত্রে মাননীয় বিচারপতি মহাশয় যেখানে বলেছেন এফআইআরটা রুজু করা দরকার, খুব ভালো করছি, মানে খুব ভালো সাপোর্ট করছি। অবশ্যই আমরা সকলেই আইনের আওতায়, তার নামে তদন্ত প্রক্রিয়া করে তদন্ত করা হোক, এবং তাকে যেন প্রপারভাবে এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন এবং ট্রায়ালটাও যেন শুরু হয়, কেসটা যেন বন্ধ না হয়ে যায়। কারণ শাসকের তো টেন্ডেন্সি সেই ক্ষেত্রে সবসময় থাকে যে কোর্ট যতক্ষণ তত্ত্বাবধানে আছে ততক্ষণ ঠিক থাকলো, যেই মুহূর্তে
মামলাটা ডিসপোজ অফ হয়ে গেল, তখন কিন্তু শাসক তার মতন করেই এফআরএফ এগুলো ড্র করে আর কি রিপোর্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাক তারা যদি মানে ডিফ্যাক্টো কমপ্লেন্ট যদি কোনো এসআইটি বা সিবিআই বা ফার্দার অন্য কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের ওপর যদি ভরসা রাখেন বা সেই দিয়ে যদি একটা প্রেয়ার দেন প্রপার পিটিশন দাখিল করে, তো সেই ক্ষেত্রে মাননীয় কোর্ট ডেফিনেটলি সেটা দেখবে। বিচার হয়েছে, আমি এটাই বলবো হাইকোর্টের ইন্টারভেনশনে বিচার হলো আজকে। সব ক্ষেত্রে হয় না, এইটা আজকে তোমার সিসিটিভি ফুটেজ ছিল, এভিডেন্স ছিল, ক্যামেরা ছিল বলে হয়েছে। অনেক ক্ষেত্রে কামদুনি কেসের ক্ষেত্রে হয়নি, কারণ কোনো ক্যামেরা সেরকমভাবে করে রাখা যায়নি। এরকম তো প্রচুর ইনসিডেন্ট আছে, আরজি করেন আমাদের নির্যাতিতা, তার তো সব এভিডেন্সটা যাই হোক বলতে শুরু করলে অনেক বড় হয়ে যাবে। বিষয়ে একেবারে একটা কথা বলবো, যেখানে পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে পুলিশের ব্যর্থতা বারে বারে ধরা পড়ছে। গতকাল এই কলকাতা হাইকোর্টেরই একেবারে আমরা দেখলাম বিচারপতি যেমনটা বললেন, মেদিনীপুরের ঘটনা, মানে পরপর এক একটা ঘটনা যেখানে পুলিশ ব্যর্থতার বারে বারে ছবি উল্লেখ করা হচ্ছে এই রাজ্যে, কি বলবেন? পুলিশ ব্যর্থতার যে বারে বারে ছবি উল্লেখ করা হচ্ছে, একজন নারী, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন নারী মুখ্যমন্ত্রী, তিনি নারী পুলিশ মন্ত্রী, তিনি নারী স্বাস্থ্যমন্ত্রী। এটা তো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে নারীরা অসুরক্ষিত, এটা তো বারবার আমরা বুঝে গেছি। উই অল নো দিস। এইখানে কোনো দিনের দুপুরে মেয়েদের সম্মানহানি হচ্ছে, সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে। আজকে একজন নারী মাইনরিটি মেয়ে, মুসলিম, রোজিনা বলে, তার আজকে কণ্ঠ রোধ করার জন্য, তার সাংবাদিক ভয়েস রোধ করার জন্য তার ক্যামেরা ভেঙে দেওয়া, তার উপরে অ্যাটাক করা, এগুলো কারা করছেন? খোদ আইনজীবীরা, শাসক দলের আইনজীবীরা, মানে যারা আইনের রক্ষক, তারা আজকে আইনকে হাতে তুলে নিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সাহসটা পাচ্ছেন করে থেকে। এবং ঘটনাচক্রে সেই দিনই কিন্তু মাননীয়া এইখানে এসে এই লেকচারটা দিয়ে গেছেন ইনডোরে, যে আমাদের ব্যবস্থা নিতে হবে, খেলা হবে, আরও বড় করে আমরা খেলবো 26-এ। তাহলে এই প্রশ্রয়গুলো পাচ্ছে কোথা থেকে? মাননীয়ার লজ্জা এটা। আজকে হাতে গরম মোম ঢেলে দিচ্ছেন আইসি, আজকে বেল্টের দাগ দিয়ে দিচ্ছেন, মানে দাগ করে দিচ্ছেন নারীদের শরীরে। নারী আমাদের সনাতন ধর্মে যাদেরকে আমরা পূজ্য রূপে মানি, আমাদের ঈশ্বর তুল্য, মা মানে মাতৃ সমান, মা দুর্গার সমান, সেই নারীর আজকে কণ্ঠরোধ, তার সাংবাদিকতার ভয়েস থেকে শুরু করে তার সাংবিধানিক যে কণ্ঠ, সেটাকে রোধ করে তাদের বারবার সেই নারীর ওপর আঘাত হানছেন। এর পতন অনিবার্য। আজকে মহাভারত রামায়ণ থেকে শুরু করে তুমি দ্রৌপদীরও দেখেছো বস্ত্রহরণ, কিন্তু নারীকে আজকে যে অসম্মান করেছে তার কিন্তু আজকে বিনাশ সুনিশ্চিত। এবং যেটা মনে করছে তোলামূল সরকার তথা আমাদের এই মাননীয় নারী মুখ্যমন্ত্রী, মহিষী নারী, যাকে আমরা বাংলার মায়েরা, বাংলার বোনেরা, মা মাটি মানুষ হিসেবে তাকে জয়ী করেছেন, তিনি যে আজকে ফেলিওর সেটা বারবার করে প্রকট হচ্ছে। এবং এই মহিষী নারীর এই যে ইনঅ্যাকশন, নারীদের এই অত্যাচার, সম্ভ্রম, লুট করার যে খেলা, এই খেলা অবশ্যই শেষ হবে। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাদাকে কপি করাটাই তো কাজ তৃণমূল সরকার, এটা তো জানেন। তারা কপি করে যারা আজকে ক্যানিংয়ের জল দিয়ে জঙ্গি পালিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদে 10-12 বছর ধরে ঘাঁটি গেড়ে বসে আছে জঙ্গি, ISIS, জামাতি ইসলাম, এগুলো কারা? কোন তৃণমূল সরকারের মানে ছাড়া জানেন না, কোনো নলেজ নেই? তৃণমূল বলছে মহারাষ্ট্র এবং হরিয়ানা যে সকল রাজ্যগুলিতে বিজেপি জিতে আছে, সেই সব জায়গা থেকে ভুয়ো ভোটার নিয়ে আসা হচ্ছে এই রাজ্যে বিজেপিকে জেতানোর জন্য। সেটা তাকে তো সঠিক তথ্য প্রমাণ দিতে হবে। তিনি বলে দিলেই তো। মাননীয় এরকম অনেক কথা বলেন, মাননীয় এরকম ভুয়ো কথা, এই সিএকে নিয়ে ক্যাকা ছিছি বলে নোংরা কথা, এবং এই যে তোমার NRC, যেটা আমাদের ভারত সরকারের একটা চরম স্টেপ ভারতকে বাঁচানোর জন্য, তোমার আমার সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, সকলের জন্য, সেগুলোকে নিয়েও ভুল মন্তব্য করেছেন মাননীয়া। তৃণমূল সরকারের শুনুন এটাই কথা, তৃণমূল সরকার ভুয়ো খবর পাচার এবং প্রচার, এবং কিছু মিডিয়া হাউস ডেফিনেটলি আছে, তারা এই খবরগুলোকে প্রমোট করে ছড়িয়েও কিন্তু দিয়েছে যে হ্যাঁ এরকম বিজেপি করছে। কারণ ওনাকে ভালো করে বুঝুন, উনি নিজেরই রেসপন্সিবিলিটিটা কেন আগে ঢাকছেন না? মুর্শিদাবাদে যে 10-12 বছর ধরে ISIS, জামাতি ইসলাম, যেগুলো জঙ্গি সংগঠন আছে, সেটা কেন আগে পরিষ্কার করছেন না? মাননীয়ার রাজ্যে আজকে বেলডাঙ্গায় এরকম কমিউনাল ভায়োলেন্স যখন ঘটে, মাননীয়ার রাজ্যে যখন রাজাবাজারে ঘটে, মাননীয়ার রাজ্যে যখন ভুয়ো ভোটার রোহিঙ্গাদেরকে এখানে তুলে এনে তাদেরকে ফেক আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়ে আজকে ভোট করানো হয়, তখন কেন মাননীয়া সেটা প্রতিবাদ করছেন না? মাননীয়া তার রাজ্যটা সামলাতে পারছেন না, সেখানে তিনি আর একটা রাজ্যকে এসে তিনি কমেন্ট করে দিচ্ছেন, সেটা কি শুধুই মাননীয়ার ফল্ট? মানে তোলামূল সরকারের যে মানে খুঁতটা, সেটা ঢাকার জন্যই নয় কি? আমি পাল্টা প্রশ্ন করছি, কারণ প্রশ্নের বদলে প্রশ্নই হয়, উত্তর তো হয় না। তিনি তার নিজের ফেলিওরটা কি ঢাকার চেষ্টা করছেন না এই ধরনের ভুল মন্তব্য করে বিজেপির প্রতি? এটাই আমার প্রশ্ন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।